আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চল এশিয়া, অঞ্চলটিকে ঘিরে তাই বিশ্ব রাজনীতির মোড়লদের তৎপরতাও সবচেয়ে বেশি। একসময় এশিয়ার প্রভাব বিস্তারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা ছিল সোভিয়েত ইউনিয়নের সাথে। ধীরে ধীরে চীন বিশ্ব রাজনীতির বড় খেলোয়াড় হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রকে এখন মোকাবেলা করতে হচ্ছে চীনা প্রভাব, যদিও তাতে খুব বেশি সফলতা দেখাতে পারছে না ওয়াশিংটন। কিভাবে ক্রমশ যুক্তরাষ্ট্রকে টপকে চীন তার প্রভাব বাড়াচ্ছে এশিয়া অঞ্চলে, তাই নিয়ে আজ আমরা আলোচনা করব। এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব কয়েক দশকের পুরনো। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সেটি অনেকটাই একতরফা হয়ে উঠেছিল, যদিও সেই অবস্থার অবসান হয়েছে গত এক দশকে। এখন এশিয়ায় যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে চীন, যার ফলে দ্রুত পাল্টে যাচ্ছে এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণ। অনেক মার্কিন মিত্র এখন হয়ে উঠেছে চীনপন্থী, যেটি ওয়াশিংটনের জন্য হয়ে উঠেছে অস্বস্তিকর। আর দুই পরাশক্তির অর্থনৈতিক ও সামরিক প্রভাব বিস্তারের চাপে পিষ্ট হচ্ছে এশিয়া। বেইজিং ক্রমশই এশিয়া অঞ্চলে প্রভাবের ক্ষেত্রে ওয়াশিংটনের সাথে ব্যবধান কমিয়ে আনছে। এই অঞ্চলে দেশ দুটির রাজনৈতিক সিদ্ধান্তের কার্যকারিতা ও প্রভাবের পুনর্বিন্যাস ফুটে উঠেছে। অস্ট্রেলিয়া ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক লোই ইনস্টিটিউটের এক র্যাঙ্কিংয়ে দেখা গেছে, যুক্তরাষ্ট্র এখনও এশিয়ায় প্রভাব প্রতিপত্তির দিক থেকে শীর্ষে থাকলেও গত ৩ বছর ধরে চীন দ্রুতই ব্যবধান কমিয়ে আনছে তাদের সাথে। সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক সহ মোট ৮টি ক্যাটাগরির ভিত্তিতে সূচকটি করা হয়েছে। এতে দেখা গেছে গত ২ বছরের তুলনায় যুক্তরাষ্ট্রের অবস্থান পড়তির দিকে। চীনের প্রভাব কখনো বাড়ছে, কখনো বা আগের বছরের অবস্থানই থাকছে, যে কারণে দেশ দুটির মধ্যে ব্যবধান কমে আসছে। ২০১৮ সালের এই সূচকটি প্রথমবার প্রকাশ করা হয়। সে বছর সবগুলো ক্যাটাগরিতে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। চীনের সাথে তাদের ব্যবধান ছিল ১০ পয়েন্টের, কিন্তু ২০২০ সালে সেই ব্যবধান কমে অর্ধেকে নেমে এসেছে। এ বছর করোনা ভাইরাসের প্রকোপের কারণে বিশ্ব ব্যবস্থার সবকিছুই ওলটপালট হয়েছে। আঞ্চলিক রাজনীতির হিসাব নিকাশও সেই সাথে অনেক বদলে গেছে। তা সত্ত্বেও এ বছর এই অঞ্চলে চীনের প্রভাব ঠিকই বেড়েছে, যার কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদাসীনতাও হতে পারে বলে মনে করেন লোই ইনস্টিটিউটের গবেষক হার্ভে লেমিইউ। এই গবেষক মনে করেন, এশিয়ার রাজনীতি যখন বিশ্ব ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসছিল, তখন কোভিড-১৯ মহামারী সে পথ থেকে কিছুটা হলেও বিচ্যুত করেছে। এই মহামারী স্মরণ করিয়ে দিয়ে গেছে যে এই অঞ্চলের দেশগুলো যতদিন না অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, ততদিন মৌলিক উন্নয়ন চ্যালেঞ্জের জায়গাগুলোতে তারা বেশ দুর্বলই থাকবে। আর এই সুযোগটি নিয়েছে চীন। তারা প্রভাব বিস্তারের ক্ষেত্রে অর্থনীতিকে বানিয়েছে প্রধান হাতিয়ার। এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব মূলত সামরিক। জাপান, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল, সৌদি আরব, কাতার সহ অনেক দেশে আছে মার্কিন সামরিক ঘাঁটি। এই দেশগুলোর প্রতিরক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা রয়েছে, কিন্তু চীন হেঁটেছে ভিন্ন পথে। তারা প্রথমে অর্থনৈতিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কোথাও বিরাট অঙ্কের ঋণ দিয়েছে, কোনো দেশে করেছে হাজার কোটি ডলারের বিনিয়োগ। আবার যুক্তরাষ্ট্রের সাথে যেসব দেশের সম্পর্ক খারাপ হয়েছে দ্রুত, সেসব দেশকে কাছে টেনে নিয়েছে। শ্রীলঙ্কাকে বড় ঋণের বোঝা থেকে মুক্তি দিয়েছে বেইজিং। নেপালকে স্বাবলম্বী হয়ে ওঠার স্বপ্ন দেখাচ্ছে চীনের কমিউনিস্ট সরকার। সেজন্য যা লাগে দিতে প্রস্তুত তারা। ভারতের অবরোধের সময় নেপালকে তারা টিকে থাকতে সহযোগিতা করেছে। ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার মতো দীর্ঘদিনের মার্কিন মিত্রদের সাথেও সম্পর্ক জোরদারে বাড়িয়ে দিয়েছে অর্থনৈতিক সহযোগিতার হাত। ইন্দোনেশিয়া ২০১৯ সালে চীন বিনিয়োগ করেছে ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার। এই অর্থে শুরু হয়েছে ২১৩০টি নতুন প্রকল্প। আবার গত ৭ দশকের সম্পর্ক ভুলে ফিলিপাইন এখন অনেকটাই চীনমুখী। দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ থাকলেও সেটিকে একপাশে রেখে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়েছে বেইজিং ও ম্যানিলা। অন্যদিকে যুক্তরাষ্ট্র যখন পাকিস্তানকে দূরে ঠেলে দিয়ে ভারতকে কাছে টেনেছে, তখনই পাকিস্তানের প্রতি আরও বেশি আন্তরিক হয়েছে চীন। পাকিস্তানকে অর্থনৈতিক করিডোরে যুক্ত করেছে তারা।
যে কারণে পাকিস্তান চীন সম্পর্ক এখন অনেক বেশি ঘনিষ্ঠ। একই সাথে সামরিক দিকটিকেও অবহেলা করেনি চীন। আফগানিস্তানের যুদ্ধ অবসানে তারা নাক গলাচ্ছে, কাশ্মীর ইস্যুতে কথা বলছে, মালদ্বীপে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য একটি দ্বীপ লিজ নিয়েছে, কম্বোডিয়ায় চীনা সামরিক ঘাঁটি হবে এমন গুঞ্জন কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে। এমনকি একটি নৌঘাঁটিতে থাকা মার্কিন স্থাপনা ভেঙে ফেলেছে কম্বোডিয়ান সরকার। এসব উদাহরণ থেকে স্পষ্ট যে চীন কতটা আটঘাট বেঁধে নেমেছে এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রকে মোকাবেলার জন্য। দক্ষিণ এশিয়ায় ভারতকে মোকাবেলা করতে চীন যেসব পদক্ষেপ নিচ্ছে, পরোক্ষভাবে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লিতে মোকাবেলার লক্ষ্যে ভারতের সীমান্তবর্তী দেশগুলোকে বিনিয়োগ ও বাণিজ্যের সুতোয় বেঁধে ফেলেছে বেইজিং। এর ফলে দক্ষিণ এশিয়ায় এখন চীনের প্রভাব সবচেয়ে বেশি। এশিয়ার রাজনীতিতে চীনের উত্থান কিংবা যুক্তরাষ্ট্রের পতন কোনোটাই অনিবার্য ছিল না। যুক্তরাষ্ট্র যে এই অঞ্চলে প্রভাব হারিয়েছে তার প্রধান কারণ হতে পারে আঞ্চলিক নেতৃত্ব দানে তার সামর্থ্যের ঘাটতি। লোই ইনস্টিটিউটের আঞ্চলিক প্রভাব সূচকে একটি বড় উপাদান হচ্ছে পাওয়ার গ্যাপ, অর্থাৎ দেশগুলোর ক্ষমতা চর্চার সব উপাদান প্রয়োগের ব্যর্থতা ও আঞ্চলিক প্রভাব। সেখানে যুক্তরাষ্ট্রের স্কোর মাত্র 2.4, আর এজন্য দায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা বাণিজ্য নীতি ও মিত্রদের প্রতিরক্ষা সংশ্লিষ্ট বোঝাগুলো ঘাড়ে নিতে না চাওয়া। যেমন জাপান ও দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা দিতে ট্রাম্প প্রশাসন বাড়তি অর্থ খরচ করতে চাননি, যে কারণে ওয়াশিংটনের ওপর অনেকটাই হতাশ হয়েছে এশিয়ার মার্কিন মিত্রগুলো। কেউ কেউ অবশ্য চীন বিষয়ে ট্রাম্পের নীতিকে স্বাগত জানিয়েছে। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এশিয়ার বেশিরভাগ দেশগুলোর ক্ষেত্রেই ইতিবাচক হয়ে দেখা দেয়নি। গত 4 বছরে ডোনাল্ড ট্রাম্পের যুগে এশিয়া বিষয়ে গৃহীত নীতিগুলোই এই অঞ্চলের মার্কিন প্রভাবের জন্য ক্ষতিকর হয়ে দেখা দিয়েছে। এই সিদ্ধান্তগুলো থেকে যুক্তরাষ্ট্র সরে এলেও সেটি হয়তো তাদের জন্য খারাপ হবে না, কারণ এসব সিদ্ধান্ত যতটা ছিল রাজনৈতিক তার চেয়েও বেশি ছিল কাঠামোগত। চীনের অনেক প্রতিবেশী দেশ বেইজিংয়ের বিষয়ে অত্যন্ত সতর্ক দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং কেউ কেউ তো চীনকে হুমকিও মনে করে। তবে তারা সবাই যে যুক্তরাষ্ট্রের মিত্র তা নয়। এই দেশগুলোকেও যুক্তরাষ্ট্র কাছে টানতে পারেনি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা পরিস্থিতি বুঝতে পারছেন বলেই মনে হচ্ছে। অনেকেই বলছেন, চীনকে মোকাবেলা করতে হলে এশিয়ার দেশগুলোর সাথে বন্ধুত্ব আরও জোরদার করতে হবে। প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করতে গিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের মিত্র ও অংশীদারিত্বের নেটওয়ার্ক আমাদের এমন কিছু সুবিধা এনে দিয়েছে যার সাথে তাল মেলাতে পারছে না প্রতিদ্বন্দ্বীরা। তার কথাটি হয়তো সত্যি, কিন্তু চীন যে বাণিজ্য বিনিয়োগের বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে সেটিও ওয়াশিংটনের জন্য মাথা ব্যথার বড় কারণ। মার্ক এসপারের এই চিন্তা থেকেই ভারত, জাপান, অস্ট্রেলিয়ার সাথে নিরাপত্তা ইস্যুতে সংলাপ করেছে ওয়াশিংটন। এছাড়া ভারতের সাথে আরও কয়েকটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক, কারণ এই দেশগুলো চীনের ব্যাপারে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। কিন্তু যুক্তরাষ্ট্র যেমন তার সব কিছুতেই নিরাপত্তা বা সামরিক শক্তির বিষয়টিকে প্রাধান্য দেয়, চীন তার উল্টো। তারা বাণিজ্যিক বিষয়গুলোকে সামনে রেখে এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি চীন আরও অনেকগুলো ফ্রন্টে সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। লোই ইনস্টিটিউটের গবেষক মনে করেন, যুক্তরাষ্ট্র বুঝতেই পারছে না চীনকে সামরিক দিক দিয়ে দাবিয়ে রাখতে চাইলে সেই সাথে অর্থনৈতিকভাবেও তাকে মোকাবেলা করতে হবে। মিত্রদের শুধু নিরাপত্তা নয়, অর্থেরও প্রয়োজন আছে। আর এই জায়গাটিতেই ওয়াশিংটন মার খেয়ে যাচ্ছে বেইজিংয়ের পলিসির কাছে। আর এজন্য দায়ী যুক্তরাষ্ট্রের জাতীয় নেতৃত্ব। ডোনাল্ড ট্রাম্প আরও 4 বছরের জন্য হোয়াইট হাউসে গেলে এই ব্যবধান আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু তার জায়গায় জো বাইডেন এলেও কি তা কমবে? সেই প্রশ্নের উত্তর পাওয়া কঠিন, কারণ নতুন একটি প্রশাসন আসা মানেই অনেক কিছুই পাল্টে যাওয়া। নতুন প্রেসিডেন্ট এলে তার নীতি কেমন হবে সেটিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যদিও বাইডেন এসেই ট্রাম্পের সব সিদ্ধান্ত পাল্টে ফেলবেন, সেটি মনে করা ভুল। এক্ষেত্রে চীন অবশ্য পুরোপুরি নির্ভর। দেশটির কমিউনিস্ট পার্টির নেতা শি জিনপিং নিশ্চিতভাবেই আরও অনেকদিন ক্ষমতায় থাকবেন। কমিউনিস্ট পার্টিতে শি জিনপিং এখন শুধু নেতাই নন, তার মতবাদ দলটির আদর্শ হিসেবেও
প্রতিষ্ঠিত হয়েছে। তাই তাদের পররাষ্ট্র নীতিতে সহসাই কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। এলেও সেটি হবে শুধুমাত্র চীনা প্রভাব বাড়ানোর লক্ষ্যে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।